আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা আক্তার। ভার্টেক্স নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে 40 দিন ধরে আটকে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বিএসসির জাহাজ বাংলার জয়যাত্রা গত বুধবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে রওনা দিয়েছিল। লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে, নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে কোনো ধরনের যুদ্ধবিরতি চলার খবর নাকচ করে দিয়েছেন। উত্তর ইসরায়েলের বাসিন্দাদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি জোর দিয়ে বলেন, লেবাননে বর্তমানে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই। মোদির সভায় 400 মোবাইল উধাও, প্রশ্নের মুখে প্রশাসন। পশ্চিমবঙ্গের আসানসোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী সভাকে ঘিরে বড়সড় চুরির অভিযোগ সামনে এসেছে। সভাস্থল পোলো গ্রাউন্ড থেকে কয়েকশো মানুষের মোবাইল ফোন, মানি ব্যাগ এবং গয়না চুরি হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার 9 এপ্রিল বিকেলে এই সভায় অংশ নিতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সভা শেষ হতেই সামনে আসে একের পর এক চুরির অভিযোগ। ইসরায়েলের সঙ্গে আলোচনায় যে শর্ত জুড়ে দিল লেবানন। লেবাননের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, আগামী সপ্তাহে ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসার জন্য লেবানন একটি পূর্ব শর্ত জুড়ে দিয়েছে। বৈরুতের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, কোনো ধরনের আলোচনার টেবিলে বসার আগেই যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের লং ডিপ্লোম্যাটিক জার্নি কি? পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাম্প্রতিক দিল্লি সফরকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের নতুন দিকগুলো স্পষ্টভাবে সামনে আসছে। নতুন সরকার দায়িত্ব নেবার পর এই সফরকে কূটনৈতিক মহল বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে। লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। একাধিক প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ বিমান হামলাটি লেবাননের দক্ষিণ অঞ্চলে বাবলি শহরে করা হয়েছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে 40 দিন ধরে আটকে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বিএসসির জাহাজ বাংলার জয়যাত্রা গত বুধবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে রওনা দিয়েছিল। প্রায় 40 ঘণ্টা জাহাজ চালিয়ে শুক্রবার 10 এপ্রিল সকালে হরমুজ প্রণালীর কাছাকাছি এসে পৌঁছে। এরপর ইরান সরকারের কাছে প্রণালী পার হওয়ার অনুমতি চাইলে তেহরান তা প্রত্যাখ্যান করে। জাহাজটি ঘুরিয়ে আবারও নিরাপদে আরব আমিরাতের শারজা বন্দরে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ইরান সরকারের দেওয়া নির্দেশনা মেনে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি চাওয়া হয়েছিল, তবে তারা তা প্রত্যাখ্যান করেছে। কূটনৈতিক চ্যানেলে অনুমতি আদায়ের প্রচেষ্টা এখনও অব্যাহত। জয়যাত্রা এখনও হরমুজের কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি বিবেচনা করে জাহাজটিকে আপাতত শারজা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মাহমুদুল মালেক বলেন, জাহাজে থাকা 31 জন নাবিকের জন্য পর্যাপ্ত খাবারের মজুদ আছে। জাহাজটি প্রতিদিন 18 টন সামুদ্রিক পানি পরিশোধন করতে পারে, তবে এর জন্য ইঞ্জিন পুরো দমে চালু রাখতে হয়। রেশনিং করে পানির ব্যবহার দৈনিক 6 টনে নামিয়ে আনা হয়েছে। তিনি আরও বলেন, নাবিকদের মনোবল শক্ত রাখার জন্য আমরা ইতোমধ্যে দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি $7 থেকে বাড়িয়ে $12 করেছি। এছাড়া বেসিকের সমপরিমাণ ওয়ার অ্যালাউন্স দেওয়া হচ্ছে। বিএসসির তথ্য মতে ভারত থেকে পণ্য বহন করে গত 2 ফেব্রুয়ারি হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে বাংলার জয়যাত্রা। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে 27 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। এরপর দিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায়
ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনায় হামলা চালালে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে। গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে জাহাজটি থেকে পণ্য খালাস শেষ হয়। এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার সূচি ছিল। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকায় ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদে জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। কিন্তু জাহাজটি হরমুজ প্রণালীর দিকে যাত্রা শুরু করলেও নিরাপত্তার কারণে শারজায় ফিরে যেতে বাধ্য হয়। জাহাজটির ৩৭,০০০ টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন যাওয়ার কথা। লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে, নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে কোনো ধরনের যুদ্ধবিরতি চলার খবর নাকচ করে দিয়েছেন। উত্তর ইসরায়েলের বাসিন্দাদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি জোর দিয়ে বলেন, লেবাননে বর্তমানে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ওই বার্তায় জানানো হয়, হিজবুল্লাহর ওপর পূর্ণ শক্তি দিয়ে হামলা অব্যাহত রাখা হবে এবং উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সামরিক অভিযান থামবে না। নেতানিয়াহু আবারও ইসরায়েলের মূল লক্ষ্যগুলোর কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি ঐতিহাসিক ও টেকসই শান্তি চুক্তি নিশ্চিত করাই তাদের প্রধান উদ্দেশ্য। তার এই কড়া অবস্থান এমন এক সময় সামনে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, নেতানিয়াহু তাকে জানিয়েছেন শান্তি আলোচনা চলাকালীন ইসরায়েল লেবাননে তাদের আক্রমণের তীব্রতা কমিয়ে আনবে। নেতানিয়াহুর সাম্প্রতিক এই বক্তব্য ট্রাম্পের সেই দাবিকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে এবং সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সূত্র বিবিসি। মোদির সভায় ৪০০ মোবাইল উধাও, প্রশ্নের মুখে প্রশাসন। পশ্চিমবঙ্গের আসানসোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী সভাকে ঘিরে বড়সড় চুরির অভিযোগ সামনে এসেছে। সভাস্থল পোলো গ্রাউন্ড থেকে কয়েকশো মানুষের মোবাইল ফোন, মানি ব্যাগ এবং গয়না চুরি হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার ৯ এপ্রিল বিকেলে এই সভায় অংশ নিতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সভা শেষ হতেই সামনে আসে একের পর এক চুরির অভিযোগ। দলীয় সূত্রের দাবি, প্রায় ৪৫০ কর্মী ও সমর্থকের মোবাইল ফোন খোয়া গিয়েছে। পাশাপাশি বেশ কয়েকজনের মানিব্যাগ ও সোনার গয়নাও চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্তদের বক্তব্য অনুযায়ী সভার ভিড়ের মধ্যেই অজান্তে এই চুরির ঘটনা ঘটে। কুলটি এলাকার বাসিন্দা ঝুলন মাঝি জানান, তিনি সভায় এসে মোবাইল হারিয়েছেন এবং পরে থানায় অভিযোগ দায়ের করেছেন। একইভাবে ফাল্গুনী দাস নামে এক মহিলা জানান, তার মোবাইলও ভিড়ের মধ্যে চুরি হয়ে যায়। তিনি দ্রুত মোবাইল উদ্ধারের দাবি জানিয়েছেন। ঘটনার প্রতিবাদে সন্ধ্যার পর হীরাপুর থানার সামনে বিক্ষোভে বসেন ক্ষতিগ্রস্তরা। মোবাইল ও অন্যান্য হারানো জিনিস দ্রুত উদ্ধারের দাবিতে সেখানে স্লোগান দেওয়া হয়। একাধিক ব্যক্তি অভিযোগ করেন, প্রথমে পুলিশ অভিযোগ নিতে গড়িমসি করে এবং প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়। পরে অবশ্য অভিযোগ গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। স্থানীয় নেতৃত্বের দাবি, সভায় বাইরের লোকজন ঢোকানো হয়েছিল এবং নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ভাঙ ছিল। তাদের অভিযোগ, এত বড় সমাবেশে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে প্রশাসন। এর ফলেই এত বড় সংখ্যায় চুরির ঘটনা ঘটেছে। তবে এই ধরনের ঘটনা নতুন নয় বলেও উঠে এসেছে। এর আগে দুর্গাপুর ও আসানসোল শিল্পাঞ্চলের একাধিক রাজনৈতিক সভায় মোবাইল চুরির অভিযোগ উঠেছিল। এমনকি একাধিক নেতার ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা যায়। পুলিশ সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়েছে এবং সন্দেহভাজন হিসেবে ১২ জনকে আটক করা হয়েছে। যদিও এই বিষয়ে কোনো পুলিশ আধিকারিক প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এই ধরনের ঘটনা শুধু প্রশাসনিক প্রস্তুতি নিয়েই প্রশ্ন তোলে না, বরং বড় সমাবেশে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ায়। বিশেষ করে যেখানে দেশের প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন, সেখানে এমন অভিযোগ স্বাভাবিকভাবেই বেশি গুরুত্ব পাচ্ছে। সব মিলিয়ে আসানসোলের এই ঘটনা নির্বাচনী আবহে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। এখন দেখার বিষয়, তদন্ত কত দ্রুত এগোয় এবং ক্ষতিগ্রস্তরা তাদের হারানো জিনিস ফেরত পান কিনা। ইসরায়েলের সঙ্গে আলোচনায় যে শর্ত জুড়ে দিল লেবানন। লেবাননের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, আগামী সপ্তাহে ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসার জন্য লেবানন একটি পূর্ব শর্ত জুড়ে দিয়েছে। বৈরুতের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, কোনো ধরনের আলোচনার টেবিলে বসার আগেই যুদ্ধবিরতি কার্যকর করতে হবে।
অর্থাৎ লেবানন সীমান্ত বা নিরাপত্তা ইস্যুতে আলোচনায় অংশ নিতে তখনই রাজি হবে যখন উভয় পক্ষের মধ্যে সংঘাত বন্ধের বিষয়টি নিশ্চিত হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জোর দিয়ে বলেন, হামলা অব্যাহত থাকা অবস্থায় ফলপ্রসূ কোনো আলোচনা সম্ভব নয়। লেবানন সরকার বিশ্বাস করে, আলোচনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হলে আগে সামরিক তৎপরতা বন্ধ হওয়া জরুরি। এই অবস্থান থেকে বোঝা যাচ্ছে যে আগামী সপ্তাহের প্রস্তাবিত কূটনৈতিক তৎপরতার সাফল্য এখন মূলত একটি টেকসই যুদ্ধবিরতি ঘোষণার উপর নির্ভর করছে। এর ফলে আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় হতে যাওয়া এই সম্ভাব্য আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা ও জল্পনা তৈরি হয়েছে। সূত্র বিবিসি। ভারতের সঙ্গে বাংলাদেশের লং ডিপ্লোম্যাটিক জার্নি কি? পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাম্প্রতিক দিল্লি সফরকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের নতুন দিকগুলো স্পষ্টভাবে সামনে আসছে। নতুন সরকার দায়িত্ব নেবার পর এই সফরকে কূটনৈতিক মহল বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে। নির্ধারিত সূচি অনুযায়ী ৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও এস জয়শঙ্কর একসঙ্গে দিল্লি থেকে মরিশাসের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তারা ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নেবেন। এই যৌথ সফরকে কূটনৈতিক মহল খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। বিশ্লেষকদের মতে এই লং ডিপ্লোম্যাটিক জার্নি শুধু একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ নয়, বরং চলতি আলোচনা ও পারস্পরিক বোঝাপড়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করছে। তারা আরও বলেন, ঢাকা ও দিল্লির মধ্যে আস্থা, সহযোগিতা এবং নিয়মিত সংলাপের যে বার্তা এই সফরে উঠে এসেছে, তা ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। গত মঙ্গলবার দিল্লিতে পৌঁছেই সন্ধ্যায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে আঞ্চলিক নিরাপত্তা, সীমান্ত পরিস্থিতি এবং পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো উঠে আসে। পরদিন ৮ এপ্রিল বুধবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, জ্বালানি, সংযোগ ও মানুষে মানুষে যোগাযোগ নিয়ে বিস্তৃত আলোচনা হয় ওই বৈঠকে। এছাড়া ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠকের বিষয়েও কূটনৈতিক স্তরে আলোচনা হয়েছে। লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। একাধিক প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ বিমান হামলাটি লেবাননের দক্ষিণ অঞ্চলে বাবলি শহরে করা হয়েছে। এসব হামলার পর দেশজুড়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। আহতদের সংখ্যা বেশি হওয়ায় শহরটির হাসপাতালগুলো নিজেদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে। পরিস্থিতি ক্রমশই বিপর্যস্ত হয়ে পড়ছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন যে প্রয়োজন অনুযায়ী লেবাননে হামলা অব্যাহত থাকবে। উল্লেখ্য, মার্চ মাস থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ইসরায়েল প্রায় ১৯০০ জনকে হত্যা করেছে এবং এসব হামলায় ৬,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে। সূত্র মিডল ইস্ট আই।